নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। সাবরুমে ফার্মাসিস্টবিহীন অবৈধভাবে ঔষধ বিক্রি, ইনজেকশন পুশিংও চলছে প্রকাশ্যে। মনু বিধানসভা এলাকায় দিব্যাঙ্গ সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। কৈলাসহরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ঠিকাদারদের বিক্ষোভ। স্বাস্থ্য দপ্তরের নিয়োগে দুর্নীতির অভিযোগে ফুঁসে উঠল যুব কংগ্রেস। ভারতের কমিউনিস্ট পার্টির 106তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। বিশ্ব ট্রমা ডে উপলক্ষে ঘরে ফেরার অঙ্গীকারে হেলমেট বিতরণ। আমবাসার রায়পাশা এলাকায় জরাজীর্ণ বাঁশের সেতুর প্রতিবাদে স্থানীয়রা শুক্রবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। অবশেষে পুলিশ ও পূর্ত দপ্তরের আশ্বাসে অবরোধ শেষ হয়। আমবাসা ব্লকের রায়পাশা এলাকায় প্রায় 1000 পরিবারের চলাচলের একমাত্র ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার উত্তেজনা দেখা দেয়। বহু বছর আগে ভাঙা স্টিলের ব্রিজের স্থলে বাঁশ দিয়ে নির্মিত সেতুটি গত 4 মাস ধরে জরাজীর্ণ অবস্থায়। স্থানীয় বাসিন্দাদের দাবি সেতুটি এখন প্রাণহানির হুমকি সৃষ্টি করছে। এই অবস্থায় স্থানীয়রা আমবাসা বেতবাগান এলাকায় সিআরপিএফ ক্যাম্পের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আমবাসা থানার পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মকর্তারা। স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে পূর্ত দপ্তর আশ্বস্ত করেন সেতুটি দ্রুত মেরামত করার। এরপর অবরোধকারীরা সড়ক মুক্ত করেন। এখন স্থানীয়রা আশা প্রকাশ করেছেন প্রশাসনের আশ্বাস অনুযায়ী দ্রুত সেতুর সংস্কার কাজ শুরু হলে তাদের চলাচলে কোনো ঝুঁকি থাকবে না। নতুন ব্রিজ হইব অন্য 9 মাস হয়েছে এলে এরপরে বাসার দিয়েছে মানুষ যাতায়াত করানোর লেগে, তাহলে এটাও ভেঙ্গা গেছে। তাহলে 2 দিন ধরে তারা কই থেকে বেড়া ছাড়া লইছে, তাহলে আমরা না কষ্ট লাগাই আমরা আগে ব্রিজের কাজ শুরু হোক। কোন গ্রামের আপনারা? আমরা রায়পাশা। কত ফ্যামিলি আছে এখানে? এখানে ট্রাইবাল বাঙালি মিললে 1200। তো সবাই লোকে কথা কইছে কে কইছে? এটা গৌতম নি 9 মাস চলছে এখন দাবি অনেক ফুলাফান কইরা দুঃখ পাইতাছে। একটা রুগী লিয়ে যাও না, তারপরে স্টুডেন্ট স্কুলে যাইতে পারে না, তারপরে এই বাসার একটা বিদ্যালয়ের মধ্যে পুরা ভাঙে অনেক অপেক্ষা করছি আমরা আশ্রম চৌমুহনী স্মার্ট সিটি ট্রেন নির্মাণে বাধা খতিয়ে দেখতে পরিদর্শনে মেয়র দীপক মজুমদার। শহর উন্নয়নে আইনের পথে অবদান রাখতে প্রস্তুত সরকার। আগরতলা শহরের স্মার্ট সিটি প্রকল্পের ড্রেন নির্মাণ কাজে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ার পর আশ্রম চৌমুহনী অঞ্চলের প্রকল্প স্থানগুলো খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। নিজে ঘটনাস্থল পরিদর্শন করে কাজের অগ্রগতি ও বাধা পারাপার পরিস্থিতি যাচাই করেন। মেয়র দীপক মজুমদার বললেন, শহরকে উন্নত করতে যা যা দরকার সেই পথে হাঁটবে সরকার। প্রয়োজনীয় আইনের সাহায্য নেওয়া হবে। আমাদের লক্ষ্য শহরের নাগরিকদের জন্য আধুনিক, সুষ্ঠু এবং স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করা। পরিদর্শনকালে কর্মকর্তারা মেয়রকে কাজের বর্তমান অবস্থা এবং সমস্যাগুলো জানান। মেয়র কাজের মান ও সময় মতো সমাপ্তি নিশ্চিত করার জন্য তৎপর থাকার নির্দেশ দেন। সংলগ্ন রামকৃষ্ণ সারদা আছে, সামনে একটা বিষয় আছে যেটা আগরতলা পৌর নিগম থেকে আগে একটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই এলাকার মানুষের এটার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং বিশেষ করে আশ্রম কর্তৃপক্ষ আমাকে অনেকবারই বলেছেন। আমাদের যারা এই ওয়ার্ডের কর্পোরেটর সীমাদি অনুসারী এবং আমাদের জোনাল চেয়ারম্যান যিনি সুকুমার স্যার কাছেও তারা অনেক সময় এটা বলেছেন যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমরা আজকে পর্যবেক্ষণ আমাদের এসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন, আমাদের মিউনিসিপ্যাল আধিকারিকরা আছেন, পূর্ত দপ্তরের আধিকারিকরা এখানে এসেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি। তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালকের মধ্যে এটাকে সরিয়ে দেওয়া হবে, এটা প্রয়োজনীয়তা নেই। আর একটা ধর্মীয় প্রতিষ্ঠার সামনে এই ধরনের টয়লেট করাটা তখন যারা করেছিলেন কি ভাবে করেছিলেন, আমার এটা ভালো হয়নি। আমার মনে হয় যে এটা সিদ্ধান্তটা সঠিক ছিল না, সেই কারণে আমরা এটা এই জায়গাটা থেকে সরিয়ে দেবো। যদি প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট করবো আমরা। এটা কর্পোরেট আছে, এটা 25 এবং 23-এর সঙ্গে যুক্ত, কথা বলে একটা জায়গা নির্দিষ্ট করে আমরা পরবর্তী সময় টয়লেট যদি প্রয়োজন হয় আমরা করে নেব। আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি। এই মুহূর্তের বড় খবর, 3টি মৃতদেহ আজ পহরমুড়া সীমান্তের 12 নম্বর গেট দিয়ে বিএসএফ এর মাধ্যমে 55 নং ব্যাটালিয়ন বিজেপির মাধ্যমে চুনারুঘাট থানার ওসির হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ হস্তান্তরের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিল 104 নং বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কুন্দনী কুমার, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, চাম্পাহাওড় থানার ওসি দিলীপ কুমার দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার সহ নারু পুলিশ আধিকারিকরা।
অন্যদিকে বাংলাদেশের পক্ষে ছিল 55 ব্যাটালিয়ন বিজেপি কোম্পানি কমান্ড্যান্ট আবুল খায়ের, চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, গতকাল বিদ্যাবিল সীমান্ত এলাকায় 3 বাংলাদেশি গরু চোরের আক্রমণে একজন নিহত হয়। নিহত যুবকের নাম মিঠুন তেলিঙ্গা। অপর আহত যুবক ধীরেন্দ্র তেলিঙ্গা বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার পর এলাকার মানুষজন উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে 3 বাংলাদেশি চোরকে পিটিয়ে হত্যা করে। জানেন, গতকালকে আমাদের রামপাওয়া থানাতে একটা কেস রেজিস্টার হয়। একটা ইনফরমেশন দিতেছে গত দুপুর 1টার দিকে আমার কাছে ইনফরমেশন আছে 3টার দিকে বিদ্যাবুল রবার জঙ্গল থেকে এখানে পাওয়া যায়। তো ঘটনা আমরা তদন্ত করার পরে জানতে পারি এটা বাংলাদেশি ন্যাশনাল। তারপরে পরবর্তী সময় আমরা ডকুমেন্টারি কালেক্ট করার পরে আজকে পোস্টমর্টেমের মাধ্যমে পোস্টমর্টম করার পরে পহরমোড়া বাল্লা সীমান্ত দিয়ে তাদেরকে হস্তান্তর করি। আমাদের রিসেন্ট এসপি, এসডিপিও আর বিএসএফ অফিসার আর বাংলাদেশের অফিসার। আজ দুপুর 2:30টা নাগাদ রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সরব যুব কংগ্রেস। সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে স্বাস্থ্য অধিকর্তার নিকট জমা স্মারকলিপিতে 85টি পদের নিয়োগে জালিয়াতির অভিযোগ। এমনকি পরীক্ষার আগেই প্রস্তুত ছিল ওএমআর শিট। দলীয় হুঁশিয়ারি প্রক্রিয়া বাতিল না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে যুব কংগ্রেস। শুক্রবার দুপুর 2:30টা নাগাদ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার নিকট এক গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের অধীনে 85টি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তোলা হয়। যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত 17 জুন থেকে 28 জুন পর্যন্ত অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, পূর্বে 2018 সালে যেভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল, এবারও সেই একই পদ্ধতিতে সেল করা প্রশ্নপত্রের পরিবর্তে অসংখ্য অনিয়ম করে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়। এমনকি বহু পরীক্ষার্থীর ওএমআর শিট পরীক্ষার আগে থেকেই প্রস্তুত ছিল বলে অভিযোগ করেছেন তারা। যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়াটি বাতিল করে নতুন করে সুষ্ঠু ও স্বচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তদন্ত করে অনিয়মের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করা না হয়, তাহলে যুব কংগ্রেস রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে 85টি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং 18ই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে 18,000-এরও বেশি শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে। কিন্তু 2018-র যে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে, তার সাথেই ওএমআর শিটে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম 2021-এর যে বিজ্ঞপ্তি ছিল, 2024-এ যে পরীক্ষা হয়েছে, সেখানেও ওএমআর শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, উনি ছিলেন না। ওনাকে তারপরে যখন ফোন করেছি, উনি আজকে আমাদেরকে 2টোর সময় টাইম দিয়েছিলেন। আমরা এসছি, ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর শিটেই হয় এবং এখন পর্যন্ত 25-26 তারিখ অক্টোবরের পরীক্ষা, এখন পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টির 106তম প্রতিষ্ঠা দিবস রাজ্যে উদযাপিত। রাজ্য কার্যালয়ে আজ সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন কৃষ্ণা রক্ষিত, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভারতের কমিউনিস্ট পার্টির 106তম প্রতিষ্ঠা দিবস আজ রাজ্য কার্যালয়ে পালিত হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, শঙ্কর প্রসাদ দত্ত এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা পার্টির প্রতিষ্ঠা এবং সমাজে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দলের আদর্শ লক্ষ্য আজও সমসাময়িক সমাজে প্রাসঙ্গিক ও সাধারণ মানুষের কল্যাণে কাজ অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ভারতের কমিউনিস্ট পার্টির 106তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 105 বছর আগে আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন,
তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। 1920 সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার ফলে সবচাইতে কঠিন সাজা যাদের দেওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্যে, সেই জায়গাটা হচ্ছে আন্দামান সেলুলার জেল। ভারতবর্ষে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, ভারতবর্ষে যারা মানুষের জন্য কাজ করছিলেন সেই সময়টাতে, বিভিন্ন মতের অন্যান্য দলের লোকেরাও সেখানে আছেন, তাদেরকে কঠিন সাজা দেবার জন্য অনেককেই আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মানিক সাহা স্বাস্থ্য পরিষেবার মনোন্নয়নে নিরলস প্রচেষ্টা চালালেও কৈলাসহরের চিত্র ভিন্ন। জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নিয়মিত চিকিৎসক অনুপস্থিত থাকায় দূর দূরান্ত থেকে আসা প্রতিবন্ধীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা পাচ্ছেন না, অভিযোগের স্বরূপ এলাকাবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে দিবারাত্রি কাজ করে চলেছেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে কিছু অসাধু মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মী। বিশেষ করে ঊনকোটি জেলার কৈলাসহরে স্বাস্থ্য পরিষেবার চিত্র এখন অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে। সম্প্রতি জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণের ঘটনার পর ফের আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। অভিযোগে কৈলাসহরের দুর্গাপুরে অবস্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসকেরা নিয়মিত উপস্থিত থাকেন না। দূর দূরান্ত থেকে প্রতিবন্ধী ও তাদের স্বজনেরা চিকিৎসা সার্টিফিকেটের জন্য সকাল থেকে অপেক্ষা করলেও দুপুর গড়িয়ে গেলেও চিকিৎসকের দেখা পান না। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে প্রতিবন্ধী শনাক্তকরণ, সার্টিফিকেট প্রদান, বিনামূল্যে সহায়ক যন্ত্র বিতরণ, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা, ফিজিওথেরাপি এবং কৃত্রিম অঙ্গ সংযোজনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া হয়। ভালো পরিষেবার জন্য 2015 সালে এই কেন্দ্রটি ভারতের তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারও পেয়েছিল, কিন্তু গত কয়েক মাস ধরে এই পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দা এবং উপকারভোগীরা অভিযোগ করেছেন, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত অপেক্ষা করেও চিকিৎসকের দেখা মেলেনি। এতে প্রতিবন্ধী এবং তাদের পরিবার ক্ষোভে ফিরে পড়েন। এখন দেখার বিষয় ঊনকোটি জেলার স্বাস্থ্য দপ্তর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়ী মেডিকেল অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। জেলাবাসী এখন সেই দিকেই তাকিয়ে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ওই মেয়েরে লই আছে আর এদিকে ডক্টর দেখানি আর তার সার্টিফিকেট রিনিউ করা লাগে, তার লাগে সকাল 10:30টার সময় এখন আছে মানে আইবো কইতাছে, আমরা বইয়া রয়েছি। আর আমার মেয়ে মানে পুরা মানে হ্যান্ডিক্যাপ, কিছু বুঝে না, পুরা মানে মাইন্ড একদম নাই আছে। আজকে সার্টিফিকেট তার মানে রিনিউ করা আরবার ডক্টর দেখানি একটু পার্সেন্ট কিছু বাড়ানি লাগে, তো ডক্টর আসে না পর্যন্ত থাকা লাগবো। ডিআরটিসি অফিস আইছি সকাল 10টা থেকে মেন্টাল রুগী নিয়ে অপেক্ষা করতেছি। এমন ডাক্তারের বার্তা নাই, এরা কোনো করা যান না, হাতে মাথা দৌড়ে। আর এই অবস্থা যদি হয়তো হইলে আমরা গভর্নমেন্টের বেতন করা তারা এখনও এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। সকাল 10টা 5 বাজে ডাক্তারের বার্তা নাই। রুগী লইয়ে আইছি, মেন্টাল রুগী, আরও ভ্যারাইটি রুগী আছে, তো আমার তো মেন্টাল রুগী আমার বাচ্চাদের উপায় আর তারা তোমার ডাক্তার নাই, কিন্তু তারা উপায় বাজার আমরা এই 10টার সময় 10টা। ঊনকোটি জেলার কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে সড়ক ঠিকাদাররা বিক্ষোভ র্যালি করে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন ঊনকোটি জেলার ঠিকাদার সংঘ। কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে সরব হলেন ঊনকোটি জেলার ঠিকাদারেরা। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ র্যালি প্রদর্শন করে কৈলাসহর থানায় রণজয় দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ঊনকোটি জেলার ঠিকাদাররা। এ বিষয়ে ঊনকোটি জেলা ঠিকাদার সংঘের পক্ষ থেকে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে এক সাংবাদিক সম্মেলন করেন তারা। সাংবাদিক সম্মেলন করার পূর্বে ঊনকোটি জেলা ঠিকাদারেরা কৈলাসহর শহরে এক বিক্ষোভ র্যালি করে কৈলাসহর থানায় গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে ঠিকাদার সংঘের সভাপতি ভাস্কর রায় জানান,
চলতি মাসের 8 অক্টোবর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার কুমারঘাটের কোয়ার্টারের ভেতর ঢুকে কে বা কারা রণজয় দেববর্মাকে শারীরিকভাবে নিগৃহীত করে। এই ঘটনার পর রণজয় দেববর্মা মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রীর ভাই হিমাংশু দাসের নাম জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা করেন। ঠিকাদার সংঘের পক্ষ থেকে জানানো হয়, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের প্রতিটি কাজে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে 20% কিংবা 25% কমিশন আদায় করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা। মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস 25% কমিশন না দেওয়ার ফলে উদ্দেশ্য প্রণোদিতভাবে রণজয় দেববর্মা কুৎসা রটাচ্ছেন হিমাংশু দাসের বিরুদ্ধে। এছাড়া ঊনকোটি জেলা ঠিকাদার সংঘের পক্ষ থেকে আরও গুরুতর অভিযোগ করা হয়, কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে রণজয় দেববর্মা কাজে যোগ দেওয়ার পর থেকে কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অফিসের সামনে কয়েকবার গাড়ি বাইক পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঠিকাদাররা। বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে কৈলাসহরে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে রয়েছে রণজয় দেববর্মার কারণে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা কট্টর বামপন্থী দলের সমর্থক হওয়ার সুবাদে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের এবং মন্ত্রী সুধাংশু দাসকে বদনাম করার জন্যই সুকৌশলে জঘন্য কাজ করেছেন বলে জানান ঊনকোটি জেলার ঠিকাদার সংঘ। এছাড়া ঠিকাদার সংঘের পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে যে চলতি মাসের 8 অক্টোবর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে শারীরিকভাবে হেনস্থা করার সময় ঠিকাদার হিমাংশু দাসের উপস্থিতি যদি আগামী 48 ঘন্টার মধ্যে প্রমাণ না করতে পারেন, তাহলে ঊনকোটি জেলা ঠিকাদার সংঘ রণজয় দেববর্মার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন। আপনারা অবগত আছেন, গত 8-10-2024 ইংরেজিতে আমাদের ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যার অফিস আমাদের এই কৈলাসহরে, কিন্তু উনি থাকেন কুমারঘাট রেসিডেন্সি, ওয়াটার রেসিডেন্সি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, পরবর্তী সময় আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে জানতে পারি যে 8-10-2025 তারিখে ধরুন অনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ কিছু দুষ্কৃতিকারী ওনার কোয়ার্টারে আক্রমণ করেন। আচ্ছা, তো ওনার আক্রমণ করার পরে উনি আমাদেরই ঠিকাদার হিমাংশু দাসের নাম উল্লেখ করেন, কিন্তু আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আমরা কোনোদিন কোনো অন্যায় প্রশ্রয় দিই না এবং আগামী দিন আমরা কোনো অন্যায় প্রশ্রয় দেব না। কিন্তু এই যে ঘটনা হয়েছে তার নিন্দারজনক, তার জন্য আমরা ধিক্কার জানাই। আমরা আপনাদের আরেকটা ব্যাপার যা জানাতে চাই, সম্প্রতি রণজয় দেববর্মার যেদিন আক্রমণ হলো, এর পরের দিন উনি মিডিয়ার সামনে ওনার বাইট দেন, প্লাস উনি থানাতে এফআইআর দায়ের করেন। এই দুইটা জিনিস তিনি বাইট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, আর যেটা তিনি রেখেছেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা এই বিষয়ে আপনাদের সাথে আরো বলছি, আমাদের আরো কিছু পয়েন্ট আছে। আমাদের আরেকটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, উনার বক্তব্য অনুযায়ী ঘটনার দিন রাত 8 থেকে 10 জনের দুষ্কৃতিকারী উনাকে নিগৃহীত করার সময় হিমাংশু দাসের রাইজিং পাড়া, আপনারা হিমাংশু দাসকে চিনেন, উনি বিভিন্ন কাজের সাথে জড়িত, ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। উনি ডিডাব্লিউএস কাজ করেন, পিডাব্লিউডিতে কাজ করেন, ওয়াটার রিসোর্সে কাজ করেন, সবখানে কাজ করেন। কিন্তু ওয়াটার রিসোর্সের আরো একটি মগ সম্প্রদায়ের 22তম রাজ্যভিত্তিক গোয়া উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 2 দিনের উৎসব মুখর মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসমাগমে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মগ সম্প্রদায়ের রাজ্যভিত্তিক ওয়া সামাজিক সাংস্কৃতিক মেলার 22তম সংস্করণ করবুক মহকুমার শুকনাছড়ি মহাবোধি ইংলিশ মিডিয়াম স্কুলে 2 দিনব্যাপী আয়োজনের পর সম্পূর্ণ উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হয়। মেলার সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন। এছাড়া ছিলেন ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর খেমাছড়া, করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, করবুক বিএসসি চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, মগ সম্প্রদায়ের প্রতিনিধি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। 2 দিনব্যাপী মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীরা দর্শক ও মেলায় আগত ক্রেতা বিক্রেতাদের মনোরঞ্জন করেছেন।
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মেলার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা জনসমক্ষে উপস্থাপন করেন। মেলা সমাপ্তির সঙ্গে সঙ্গে বিভিন্ন জাতি জনজাতির মানুষ উপস্থিত থেকে সম্প্রীতির বার্তা প্রচার করেছেন। আগামী 23তম রাজ্যভিত্তিক সামাজিক সাংস্কৃতিক মেলা আগামী বছর জুনে ধলাই জেলার কুলাইয়ে অনুষ্ঠিত হবে। করবুক মহকুমা প্রশাসনিক সহযোগিতা এবং সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয় শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমাদের সরকারের মানসিকতা যে এভরি কমিউনিটি ট্রেডিশনাল কালচার সেটা যাতে হারিয়ে না যায়, তাদেরকে আরো উৎসাহিত করার জন্য, প্রমোট করার জন্য, আপডেট করার জন্য সরকারের যা যা করণীয় প্রসেস সেগুলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই ইনিশিয়েটিভগুলি নিয়ে থাকি। এবং আজকে আমরা বলতে পারি আমাদের 2018 পরে আমাদের বিশেষভাবে নট অনলি ফর মক কমিউনিটি, এভরি কমিউনিটি, যাতে আমাদের জনজাতি বা আমাদের ট্রাইবেলসরা, যাতে আমাদের সমাজ যদি উচ্চ পর্যায়ে আমাদের সংস্কৃতিগুলি যদি আমাদের সমাজ যদি আপডেট করতে গেলে আমাদের মূলত আমাদের সমাজে মূলত প্রয়োজন হচ্ছে আমাদের শিক্ষা। মনু বিধানসভা কেন্দ্রের সাতচাঁদ কমিউনিটি হলে হোটকো সংস্থার উদ্যোগে 220 জন দিব্যাঙ্গ ব্যক্তির মধ্যে প্রায় 18 লক্ষ টাকার সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফরু মগ সহ বিশিষ্ট অতিথিবৃন্দরা। মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাতচাঁদ কমিউনিটি হলে আজ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে দিব্যাঙ্গ ব্যক্তিদের স্বনির্ভর এবং উন্নত জীবনযাপনের লক্ষ্যে সহায়ক ও সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ, বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিক এবং খোকন দে। এছাড়া উপস্থিত ছিলেন হোটকো সংস্থার চিফ প্রশান্ত কুমার কনভার সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মোট 220 জন দিব্যাঙ্গ ব্যক্তির হাতে বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রী প্রদান করা হয়। প্রায় 18 লক্ষ টাকার এই সামগ্রী বিতরণের মাধ্যমে হোটকো সংস্থা সমাজের বিশেষ প্রয়োজন সম্পূর্ণ ব্যক্তিদের জীবনে স্বনির্ভরতার বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজে দিব্যাঙ্গ ব্যক্তিদের উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। যে জিনিসপত্র আপনাদের জন্য বরাদ্দ করে এনেছেন এখানে, তো যাতে আপনারা এই জিনিসগুলি, কারণ এখানে নিত্য যারা বয়স্করা আছেন, যারা আপনার দিব্যাঙ্গ, আপনাদের যাতে নিত্য প্রয়োজন যে জিনিসপত্রগুলি সেগুলি ব্যবহার করে যাতে কিছুটা হলেও আপনারা নিরোগ থাকতে পারেন, রোগ মুক্ত থাকতে পারেন, বা কিছুটা হলে সমস্যার সমাধান এই হোটকোর মাধ্যমে আপনারা যে সাহায্যটুকু পাবেন। তো সাবরুমে অবৈধভাবে ফার্মাসিস্টবিহীন ওষুধ বিক্রি চলছে, ইনজেকশন ও ভ্যাকসিন পুশিংও, অথচ ড্রাগ ইন্সপেক্টর মণিদীপা দেবনাথের ইন্সপেকশনেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এক দোকান বন্ধ, বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে কেন? প্রশ্ন উঠছে। গোপন লেনদেনের গন্ধ আছে কি পেছনে? ক্ষুদ্র স্থানীয়রা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। সাবরুমের স্বাস্থ্য ব্যবস্থা যেন রীতিমতো নজিরবিহীন বিশৃঙ্খলার মুখে। শহরের অধিকাংশ ওষুধ দোকানে চলছে ফার্মাসিস্ট ছাড়াই, আর সেই দোকানগুলিতেই চলছে ইনজেকশন, পুশিং এবং ভ্যাকসিনেশন, অথচ কর্তৃপক্ষ যেন নির্বিকার। গত 13 অক্টোবর সোমবার ড্রাগ ইন্সপেক্টর মণিদীপা দেবনাথ সাবরুমের রুটিন ইন্সপেকশনে এলেও স্থানীয়দের বিস্ময়ে পড়তে হয়, কারণ একাধিক দোকানে ফার্মাসিস্ট না থাকলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দিয়ে বাকি দোকানগুলিকে উদ্ভূতভাবেই ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। রুটিন ইন্সপেকশনের সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে চাইলে ড্রাগ ইন্সপেক্টর তাদের এড়িয়ে যান। প্রশ্ন উঠছে, কেন এমন গোপনীয়তা? আদৌ কি কোনো গোপন লেনদেনের গন্ধ রয়েছে ঘটনার পেছনে? এমনকি ওষুধের দোকানগুলির সিসিটিভি ফুটেজে ওই দিন ঘেঁটে দেখলে স্পষ্ট বোঝা যাবে ইন্সপেকশনের সময় বেশিরভাগ দোকানে ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন না। তবুও কেন কোনো পদক্ষেপ নেননি ড্রাগ ইন্সপেক্টর? অন্যদিকে শহরে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এত অনিয়ম, এত প্রকাশ্য বেআইনি কাজ, তবু কেন নিশ্চুপ প্রশাসন? সাবরুমবাসীরা এখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে সরাসরি হস্তক্ষেপের দাবি তুলেছেন। তাদের বক্তব্য, যদি এখনই কঠোর ব্যবস্থা নেওয়া না হয় তবে অসাধু ব্যবসায়ী এবং কিছু প্রশাসনিক কর্মকর্তার যোগসাজশে
মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। সবরূপে সাধারণ মানুষের বক্তব্য স্বাস্থ্য নিয়ে আর ছেলে খেলা নয়। ফার্মাসিস্টবিহীন অবৈধ ওষুধ বিক্রি বন্ধ হোক এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। কোন দোকান থেকে ওষুধ বলতে লোফা মেডিকেল থেকে আনছি। ওই মলমটা খালি পাইছি না, মলমটা পেয়ে আছে। যে আপনি তো প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিয়েছেন, কোন দোকান থেকে ওষুধ নিয়েছেন? এই লোফা মেডিকেল। হ্যাঁ, লোফা মেডিকেল। কি ওষুধ প্রেসক্রিপশন মূলত ওষুধ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার মেমো দিছে? না না, মেমো বিল মানে ওষুধের যে বিল দিছে নি? না না। কোন ডিসকাউন্ট দিছে আপনারে ওষুধ নেওয়ার পরে? না। মেমো দিছে নি? মেমো না না, আর কিছু দিছে না, ওষুধটা দিছে, টাকা দিছে। আপনার দোকানের নাম? জয়রা মেডিকেল। আপনারা এখানে কতদিন যাবত ওষুধের ব্যবসা করছেন? 1 মাস। তো আপনারা যে 1 মাস এখানে দোকান খুলেছেন, তো আপনাদের এখানে কি ফার্মাসিস্ট আছে? হ্যাঁ। এই মুহূর্তে রয়েছে আপনার দোকানে? নতুন একটা সামনে গেছে, আসছে। এই মুহূর্তে আছে এক্ষণে? এখন তো দোকানে নিয়ে আসছো। তো এরকম তো অভিযোগ যে বিভিন্ন দোকানে ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ দেওয়া হচ্ছে, ফার্মাসিস্ট থাকছে না, শুধু লাইসেন্স দিয়েই চলছে। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? তা আমরাও তো এখন আসার পর দেখতে পেলাম যে আপনার এখানেও ফার্মাসিস্ট নেই। ফার্মাসিস্ট আমার এখানে আছে, আমি বলছিলাম। কই এখন তো নেই, কোথায়? এখন নেই দিয়ে কিন্তু সবসময় তার একজন দোকান থাকতে পারে না, তো বাইরে গেছেন, আসছে উনি। প্রত্যেক দোকানে একই সমস্যা হচ্ছে না? ঠিক আমি আছে, বলতে পারি না। ঠিক আছে, জেনুইন সমস্যা যে কেউ একজন বাইরে যেতেই পারে না। ঠিক আছে। আপনারা এরকম নিজেরা বইয়ার এটা শেষ করুন না। কি জিনিস শেষ করতে হবে? এখন কি করতেছেন, কেন ফটো উঠাতে আছেন কেন? ফটো আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ফটোটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যেটা সেটার উত্তর দিন। না না, উত্তর দিতে আছি, এটা তো আমরা তো কি শেষ করার কথা বলছেন? দিতে আছি, প্রেসক্রিপশনে আমাদের ভুল হবে। একটা আমি এটা কি করতেছি, একটা আসলে আপনার দোকানে যে পাশে যে ওষুধ দেওয়া হচ্ছে, ওদের কাছে ওরা কি ফার্মাসিস্ট? দোকানের মালিক, ফার্মাসিস্ট। আপনার দোকানের নাম? মা মেডিকেল। এই মুহূর্তে এটা কি ওষুধের দোকান? তো এই মুহূর্তে আপনার এখানে কি কোনো ফার্মাসিস্ট আছে? কোথায়? বাজারে আছে। আপনার ফার্মাসিস্টের নাম কি? মৃদুল মল্ল। উনি কি এখানে থাকেন? তো আমরা তো পেলাম না। কখনো দেখলাম না। উনি মাসে বা সপ্তাহে কবার আসেন আপনার এখানে? প্রত্যেক দিন আসে। যে আপনার এখানে সিসিটিভি তো আছে না আপনার দোকানে? আপনার দোকানে সিসিটিভি আছে? আমাদের কাছে তো খবর আছে আপনি ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ দিচ্ছেন এবং এখানে ইয়ে নিচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? কেন পালিয়ে যাচ্ছেন? কেন পালিয়ে যাচ্ছেন? কেন পালিয়ে যাচ্ছেন? আপনি কি এখানে ফার্মাসিস্ট ছাড়া যে দোকান চালাচ্ছেন, আপনি পালিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে একটু কথা বলে যান। আপনি কেন ঢুকে যাচ্ছেন ভিতরে? আপনার নাম? আপনি কি দোকানের মালিক? না। তো এখানে লাইসেন্সটা কার নামে ওষুধের দোকানের? মালিকের নাম কি? তিনি এখন কোথায় আছেন? তো এই মুহূর্তে কি যে ওষুধের দোকানে ফার্মাসিস্ট ছাড়াই চলছে? না না, এই মুহূর্তে এখন তো আমি তো এখন ওষুধটা দিতেছি না, আমরা জাস্ট দোকান আছে, আমাদের কাছে আছে। তুমি ওষুধ দিছো না দিছো এটা না, এখানেতেই মানে ফার্মাসিস্ট ছাড়াই তো এখন ওষুধ দেওয়া হইতেছে। ফার্মাসিস্ট ছাড়াই তো দোকান চলতেছে। এখন আছে ফার্মাসিস্ট দোকানে কোথাও? কখন আসে? যে ফার্মাসিস্ট থাকে কন্টিনিউয়াস, তার নাম কি? ফার্মাসিস্ট ছাড়াই দোকান চলছে, উত্তর দিন। ফার্মাসিস্ট ছাড়া এইভাবে যে দোকান চলছে, কিছুদিন আগেও তো ইন্সপেকশনে এসেছিল, তো আপনাদেরকে এখানে আসেনি ইন্সপেকশন? মানে ফার্মাসিস্ট ছাড়া চলছে। আপনারও তো ফার্মাসিস্ট ডিগ্রি নেই? আপনার কি ফার্মাসিস্ট ডিগ্রি আছে? না না। তো কি করে আপনি ওষুধ বিক্রি করছেন? ওষুধ বিক্রি করতেছেন, আমি জাস্ট অন্য খুললাম বলছি। তোমার নাম? তোমার নাম? তোমার নাম কি? এই দোকানের নাম কি? আমরা প্রেস থেকে এসেছি। প্রেস। এই দোকানের নাম কি? এই দোকানের নাম কি?
তো এখানে তুমি কি হিসেবে আছো? হাতে কি এটা বার করো, উপরে তোলো। হ্যাঁ, তুমি এখানে কি করছো? দোকানে, ওষুধের দোকানে। তুমি কি ফার্মাসিস্ট? হ্যাঁ, ও, তো এখনো তুমি কি করতেছো এখানে? এখনো কি করতেছো তুমি? গজারিয়া চালিতাখোলা এলাকায় বিবাহিত কন্যাকে দেখতে গিয়ে আক্রান্ত মা সুপর্ণা। সুষ্ঠু তদন্তক্রমে বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ কন্যার মা ও বাবা। গজারিয়া চালিতাখলা এলাকার বাসিন্দা শিমুল শীল পেশায় গাড়ি চালক। গত 1.5 বছর রেশমি নম মজুমদার বর্তমানে 1 মাসের সন্তান আছে। মেয়ে অসুস্থ। খবর পেয়ে মা সুপর্ণা নম শান্তির বাজার থেকে দেখা করতে যান গত 8 তারিখ। সেখানে হঠাৎ করে অসুস্থ মা, তখনই দেখা যায় বাঘবতনটা। উল্লেখ্য, মেয়েকে দেখা করতে গিয়ে আক্রান্ত মেয়ে মা, তাও আবার শ্বশুর বাড়ির আত্মীয় পরিজনের হাতে। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থেকে স্বামী রঞ্জিত নম ঋষভমুখ ফাঁড়ি থানায় স্ত্রীকে নিয়ে বিলুনিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার অবস্থার বেগতি দেখে স্থানান্তর করে দক্ষিণ জেলা হাসপাতালে। আজ 7 দিন অতিক্রান্ত হলেও পুলিশ প্রশাসন কিংবা মেয়ের শ্বশুরবাড়ির লোকের কোনো খবরই নেওয়ার দরকার মনে করেনি। এদিকে মা সুপর্ণা নম অস্থির, বাবা রজিত নম চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিলুনিয়া থানা এবং ঋষভমুখ ফাঁড়ি থানা উক্ত ঘটনার কি তদন্তক্রমে দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে না, সেদিকে তাকিয়ে রয়েছে শান্তির বাজারের বাসিন্দা মা সুপর্ণা নম ও বাবা রজিত নম। আমরা প্রথম বলতে আমরা বিলুনিয়া থানা এটা এফআইআর দায়ের করছি। আর আমি যে অবস্থাতে আমার স্ত্রীকে আনছি, এটা তো অ্যাটেম্প টু মার্ডারের মতন হয়ে গেছে। তারা তো মারিয়া একদম জঙ্গলের মধ্যে ভালো রাখছে। বাড়ির থেকে আরও কমে 200-300 হাত নিচে এদিকে নিয়ে ভালো রাখছি জঙ্গলে। তারপরে আমি সেখান থেকে পুলিশ প্রশাসন নিয়ে তার নিয়ে উদ্ধার করে আনছি আর কি। সেখান থেকে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতেছে যে এখন তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন, পুলিশ থানায় আমরা পরে দেখি দেখুন। সেখানে এখন তারা 4-5 মিলিয়া মানে আমার স্ত্রীকে বেধক মারধর করছে। এখানে আমি সেই প্রশাসনের কাছে এবং সাধারণ জনগণের সামনে আমি এটা সুস্থ বিচার চাই, যাতে এটা ভালোভাবে আমার এই বউয়ের অত্যাচারের প্রতি তারা সুন্দরভাবে বিচারটা করে। গেছিলাম 8 তারিখে গেছিলাম। আচ্ছা, জানার পরে হঠাৎ একদিন তারা বাড়িতে জ্বর আইছিল আমার। তো মেয়ে দিয়ে হচ্ছে জামাইরে মারে একটু চিকিৎসা করো। জামাই বলেছে তুমি আমার কে লাগে, এগুলো মেয়ে তরকারি করেছে, আমি কিচ্ছু বলিনি। আমি কিছু থাক, আমার কিচ্ছু লাগবে না। জামাইয়ের লোক একটু তরকারি কি হচ্ছে, জামাই আমার মা একটু আসে কয়েকবার। জামাইটা আমি কইছি আগে একবার অন্যায় করছো, আমি কিচ্ছু কইছি না। এখনো তুমি একে ব্যাপার কি মনে করেছ, অন্যায় করছে তো আরও করবো। তারা কইয়া গেছে জামাই আবার অনেকবার মারতে আসে সবার সামনে। তো তারা হয়েছে কাকা কাকি আসে আরো অনেকটি লোক। আমার তারা বাড়ি থেকে চেপা ধরি, হাত চেপা ধরি, চেঁচাতে চেঁচাতে অনেক দূর নিয়ে গেছে, অনেক দুর্বল আসছে। ইনটা নিয়ে গেছে, মোবাইলটা হাতে গাড়ি নিছে, মোবাইল লিয়ে গেছে গা। হ্যাঁ, আর মোবাইলটা কিনতে হয়েছে, মোবাইলটা পরে পাইছি। শুধু হাতের আংটিটা নিতে পারে না, আমি এমনি ধরে দেখছি, মোবাইলটা নিয়ে যেত। বিশ্ব ট্রমা ডে উপলক্ষে আইএলএস হাসপাতালের উদ্যোগে ট্রাফিক দপ্তরের সহায়তায় পথ চলতি স্কুটি ও বাইক চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয় ঘরে ফেরার অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে। আজ বিশ্ব ট্রমা দিবস উপলক্ষে আইএলএস হাসপাতালের উদ্যোগে ঘরে ফেরার অঙ্গীকার শীর্ষক স্লোগানকে সামনে রেখে এক বিশেষ কর্মসূচি পরিচালিত হয়। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ট্রাফিক দপ্তরের সহায়তায় পথ চলতি স্কুটি ও বাইক চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট প্রদান করেন। উদ্যোগীদের মাধ্যমে নিরাপত্তা যাত্রা ও সড়ক দুর্ঘটনা কমানোর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে পথচারীদের সড়ক নিরাপত্তা সংক্রান্ত
সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়, আমরা চাই মানুষ প্রতিটি যাত্রা নিরাপদে শেষ করে বাড়ি ফিরুক। হেলমেট ব্যবহার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়ের একটি। উক্ত উদ্যোগে অংশগ্রহণকারীরা নিরাপদ যাত্রার অঙ্গীকারের সঙ্গে হেলমেট গ্রহণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে এই ধরনের সচেতনতা কর্মসূচি দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। যেটা হলো ওয়ার্ল্ড ট্রমা ডে, আজকের দিনটাকে মার্ক করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছি, ঘরে ফেরার অঙ্গীকার। এটার মূলত একটাই কারণ যে আমরা দেখছি যে প্রতিনিয়তই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। যতই ট্রাফিক আইন বাড়াচ্ছে, কিন্তু আমাদের অনেক লোকেরাই আছে যারা হেলমেট ইউজ করছে না, যেই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওদের মৃত্যু সংখ্যা বাড়ছে বা আপনার ধরুন সার্জারি হতে হচ্ছে। তো সেই কারণে আজকে আমরা এটা বলতে চাইছি এই প্রোগ্রামটার মাধ্যমে যে আপনি নিজের চিন্তা করুন, বাড়িতে আপনার আত্মীয়রা আছে, আপনার কাছের লোকেরা আছে, ওদের কথা চিন্তা করে অন্তত হেলমেট পরুন, ট্রাফিকের আইন রক্ষা করুন এবং নিজেকে আপনারা সুস্থ রাখুন, সবল রাখুন। এটা বলার জন্য আজকে আইএলএস তরফ থেকে এই ইনিশিয়েটিভটা ট্রাফিকের সাথে মিলে আমরা করলাম। কত জনকে দেওয়া হচ্ছে আজকে হেলমেট? কত হেলমেট দেওয়া হচ্ছে আজকে? আমরা এখানে যারাই আসছেন ওর জন্য 100-এর মতো হেলমেট রেখেছি। আমার নাম মনোজ কুমার দেবনা। আমি এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।